ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ক্লাস 8-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের উত্তর আলোচনা করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা সেট নম্বর 2, বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর ভিডিওটিতে কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও এবং ভিডিওটি তোমার একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে এই প্রশ্নের উত্তরগুলো বা এই প্রশ্নের উত্তরটি জানতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এর দাগে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামস এ থেমে থাকো, তাহলে তুমি সুমেরু বৃত্তীয়, মকরীয়, নিরক্ষীয়, কর্কটীয় এলাকায় আছো। সঠিক উত্তরটি অপশান সিতে নিরক্ষীয়। 1.2-এর দাগে পৃথিবীর বৃহত্তম নদীটি হলো নীল নদ, মিসিসিপি, মিসৌরি, ওরিনোকো, আমাজন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে আমাজন। 1.3-এর দাগে দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোন নদী পতিত হতে পারেনি সেই দিকটি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। সঠিক উত্তরটি হল অপশান ডিতে পশ্চিম। 2 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1-এর দাগে শিশির এক প্রকার অধক্ষেপণ, উত্তরটি অশুদ্ধ। 2.2 দাগে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, উত্তরটি অশুদ্ধ। 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা, উপত্যকা পরিকল্পনা, গ্র্যান্ড ক্যানিয়ন, অন্টারিও হ্রদ, পৃথিবীর কসাইখানা, ডেয়ারি রাজ্য। ডান স্তম্ভে রয়েছে সেন্ট লরেন্স নদী, টেনেসি নদী, কলোরাডো নদী, উইসকনসিন, শিকাগো। উত্তরগুলি লক্ষ্য করো। 1 নম্বরে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, বিতে টেনেসি নদী। 2 নম্বরে গ্র্যান্ড ক্যানিয়ন, সিতে কলোরাডো নদী। 3 নম্বরে অন্টারিও হ্রদ, এতে সেন্ট লরেন্স নদী। 4 নম্বরে পৃথিবীর কসাইখানা, ইতে শিকাগো। 5 নম্বরে ডেয়ারি রাজ্য, ডিতে উইসকনসিন। 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 4.1 থেকে শিশিরাঙ্ক কাকে বলে? উত্তর, যে অবস্থায় বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না এবং অতিরিক্ত জলীয় বাষ্প শিশির আকারে জমতে থাকে তাকে শিশিরাঙ্ক বলে। যে তাপমাত্রায় শিশিরাঙ্ক অবস্থা সৃষ্টি হয় তাকে শিশিরাঙ্কের তাপমাত্রা বলে। বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে ঘনীভূত হলে শিশির কণার সৃষ্টি হয়। শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক। অথবা অধক্ষেপণ বলতে কী বোঝো? উত্তর, পৃথিবীর সমগ্র জলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প উচ্চ বায়ুমণ্ডলে অতিরিক্ত শীতলতার জন্য ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হওয়ার পর সেগুলি যখন অভিকর্ষে পৃথিবীর টানে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অধক্ষেপণ বলে। উদাহরণ, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি। 4.2 চিনুক কি? উত্তর, রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢালের প্রেরি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। এর অপর নাম তুষারভক্ষক। প্রভাব গুরুত্ব, বসন্তকালে এই বায়ু প্রবাহের কারণে উষ্ণতা এক লাফে অনেকটা বাড়ে এবং বরফ গলে বন্যা হয়। প্রেরি অঞ্চলে গম চাষে এই বায়ু সুবিধা প্রদান করে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 5.1 থেকে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? উত্তর, মার্চ এপ্রিল মাসে কর্কটক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় মধ্য ভারতে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখান থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিলিমিটার শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 56 কিমি হলেও শিলং খাসি পাহাড়ে অনুবাদ ঢালে অবস্থিত বৃষ্টির ছায়া অঞ্চল বলে এখানে মাত্র 2,207 মিলিমিটার বৃষ্টিপাত হয়। কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কম থাকে বা কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। 5.2 প্রশ্ন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? উত্তর, 1 নম্বর তীব্র জলস্রোত। আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে, সেকেন্ডে 1,16,000 টন, তাই নদীটিতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায়। 2 নম্বরে স্বল্প লবণতা।
মোহনা থেকে 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে এবং লবণতার পরিমাণ হ্রাস পায়। 3 নম্বরে জোয়ার ভাটা। প্রবল বেগে জোয়ার ভাটা সংঘটিত হয় বলে বদ্বীপ গঠনের জন্য কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না। 4 নম্বরে সমুদ্র স্রোত। আমাজন নদীর মোহনায় প্রবল সমুদ্র স্রোত দেখা যায়, ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না, ফলে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপের সৃষ্টি হয়নি। অতএব সমুদ্র স্রোত কীভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে? উত্তর, দক্ষিণ আমেরিকা মহাদেশে শীতল পেরু স্রোতের প্রভাবে পেরু ও চিলির উপকূলে অর্থাৎ পশ্চিম দিকে সারা বছর উষ্ণতা তুলনামূলক কম থাকে। শীতল হওয়ার কারণে বাতাসের জলীয় বাষ্প কম থাকে এবং বৃষ্টিপাত কম হয়। অন্যদিকে পূর্বে ব্রাজিলের পূর্ব উপকূলভাগে উষ্ণ ব্রাজিল স্রোতের কারণে তুলনামূলক উষ্ণতা বেশি থাকে। উষ্ণ স্রোতের প্রভাবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। ছবিটি লক্ষ্য করো তোমরা। এই যে স্ক্রিনশট মেরেও তোমরা ছবিটা আঁকতে পারো, বা তোমাদের বইতেও রয়েছে ছবিটি, এই ছবিটা আঁকো। বারবার প্র্যাকটিস করো, এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এই ছবিটি। তারপরে 6.2 দাগে সাময়িক বায়ু শ্রেণীভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্র সহ আলোচনা করো। উত্তর, যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর প্রবাহিত না হয় কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়, সেই সমস্ত বায়ুপ্রবাহকে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু, অ্যানামেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু। শ্রেণীভাগ। বায়ুপ্রবাহের স্থান, কাল ও প্রকৃতি অনুসারে সাময়িক বায়ুকে প্রধান 5টি ভাগে ভাগ করা যায়, যেগুলি হলো সমুদ্রবায়ু, স্থলবায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানামেটিক বায়ু। সমুদ্র বায়ু সম্পর্কে আলোচনা করছি। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্র বায়ু বলে। এই ছবিটা অঙ্কন করবে তোমরা। সহজ আছে ছবিটি। উৎপত্তি। দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে। তখন স্থলভাগের বায়ু উষ্ণ প্রসারিত হালকা হয়ে উপরে উঠে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হয়, সেখানে উচ্চচাপ বিরাজ করে। ফলে দিনের বেলা সমুদ্রে উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্র বায়ু প্রবাহিত হয়। গতি। সূর্য ওঠার কিছু সময় পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বিকেল সন্ধ্যের দিকে এর গতিবেগ বেড়ে যায়। বিকেলে এই বায়ুর গতিবেগ ঘন্টায় 15 থেকে 25 কিমি পর্যন্ত হয়। কলকাতা, দীঘা, পুরী গ্রীষ্মকালে সন্ধ্যেবেলায় সমুদ্র বায়ুর প্রভাবে আরাম বোধ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।